দুপুরের তপ্ত কড়া রোদের মধ্যে ছাদে দাঁড়িয়ে আছে পরী। শুক্রবার বন্ধ থাকায় অনেকগুলো কাপড় চোপড় ধুয়েছে। সেগুলোই শুকাতে দিতে ছাদে এসেছিল। তারপর হঠাৎই ইচ্ছে হলো চারিপাশটা একটু দেখতে। তুর্য একটা নয়নতারা ফুল নিয়ে পিছন থেকে পরীর সামনে ধরে। ফুলের দিকে নজর আসায় পরীও পিছনে তাকায়। একবার ফুলের দিকে তাকিয়ে আবার তুরোর দিকে তাকায়। তুর্য একগাল হেসে বলে, সুন্দর না? ছাদের গাছ থেকে ছিঁড়েছেন তাই না? হুম। ফুলটা ছিঁড়লেন কেন? একটা সুন্দর মনের মানুষকে দেওয়ার জন্য। গাছের ফুল গাছেই মানায়। অযথাই ফুলটা ছিঁড়লেন। আচ্ছা সরি। এভাবে অর্ধেক ভেজা অবস্থায় ছাদে কেন? তাও আবার রোদের মধ্যে। আপনাকে বলবো কেন? আচ্ছা বলতে হবে না। আমি একটা কথা বলি। হু। জয়কে এখনো ভালোবাসেন? তুরোর কাছে জয়ের কথা শুনে পরী অবাক হয়ে গেল। তুরোর তো জানার কথা নয় জয়ের ব্যাপারে। পরীকে চুপ থাকতে দেখে জয় আবার জিজ্ঞেস করে, ভালোবাসেন? আপনি জয়কে চিনেন? না তো। তাহলে? কথায় কথায় সেদিন আপনার মা জয়ের কথা বলল। তখনই তো নিশাত বলল জয় বিয়ে করেছে। বিয়ে করেছে মানে সে এখন অন্য কারো। অন্য কারো স্বামীকে কি ভালোবাসা উচিত? প্রশ্নটা কি উচিত অনুচিতের মধ্যে পড়ে? আমি জানি না। আপনি জানেন। কিন্তু এড়িয়ে যাচ্ছেন। এভাবে জেরা কেন করছেন? জেরা করছি না। জানার আগ্রহ থেকেই প্রশ্নটা করেছি। সব আগ্রহ প্রকাশ করতে নেই। আমি আগ্রহ, কৌতূহল দমিয়ে রাখতে পারি না। সেটা নিতান্তই আপনার বিষয়। হুম। তবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। সেটা আমি জানি এবং মানিও। কিন্তু আপনি কোনো অর্থে বললেন এই কথাটা? এই আমার রাস্তা ক্লিয়ার। কিভাবে? জয় অবিবাহিত হলে তো আপনাকে পাওয়ার সম্ভাবনা থাকত না। কি বলতে চাচ্ছেন? খোলাসা করে বলবো? অবশ্যই। তাহলে শুনুন। আপনাকে আমার ভালো লাগে। খুব বেশিই ভালো লাগে। কিছুদিন আগেও ভালো লাগা আর ভালোবাসা বিষয়টাকে আমি আলাদাভাবে দেখেছি। কিন্তু এই ভালো লাগা থেকে কবে যে তা ভালোবাসায় রূপ নিয়েছে সেটা আমি জানি না। তবে আমি অনুভব করতে পারি আপনাকে। অনুভব করতে পারি আপনার কষ্টকে। পরী বাঁকা হাসল। এই হাসির অর্থ অনেক বিস্তৃত। ঠোঁটে সেই বাঁকা হাসি বজায় রেখেই পরী বলে, ভালোবাসা এত সহজ? সহজ কি না জানি না। তবে খুব কঠিনও বোধ হয় নয়। তবে কেন ভালোবাসি এটার প্রাসঙ্গিক কোনো সংজ্ঞা আমার কাছে নেই। শুধু বলবো ভালোবাসা থেকেই ভালোবাসি। আপনি আমায় কতটুকু জানেন? একটা মানুষকে ভালোবাসার জন্য, তাকে জীবনসঙ্গী করার জন্য যতটুকু প্রয়োজন। পরী একটু নড়েচড়ে দাঁড়াল। জীবনসঙ্গী করার জন্য যতটুকু জানা প্রয়োজন আপনি ততটুকু জানেন না। আপনার কি মনে হয় জয় আমায় চিট করেছে? জানি না। কিন্তু জয় অন্য কাউকে কেন বিয়ে করল সেটাও আমার অজানা। আমি বলেছি বলেই জয় অন্য কাউকে বিয়ে করেছে। মানে? আপনি জয়কে ভালোবাসতেন না? এখনো ভালোবাসি। তবে একটা তিক্ত সত্য আমাদের আলাদা করেছে। কি সেই সত্য? হজম করতে পারবেন তো? মানসিকভাবে আমি যথেষ্ট স্ট্রং। আমি এই তিক্ত সত্যটা জয়কে জানাতে পারিনি। এর জন্য ছিল বাধা। জয় যদি কোনোভাবে সেটা জানত তাহলেও জয় অন্য কাউকে বিয়ে করত না।
কিন্তু আপনাকে বলার কারণ হচ্ছে যাতে নিজের ভুলটা সংশোধন করতে পারেন। সবাই ভালোবাসার যোগ্য না। সবাইকে ভালোবাসাও যায় না। একটু ক্লিয়ার করে বলবেন প্লিজ? আমি কোনোদিন মা হতে পারবো না। পরীর কথাটা একদম বুকে গিয়ে বিঁধল তুরোর। কাপা কাপা গলায় বলল, আপনি মজা করছেন? এত নিচু মানসিকতা আমার নেই যে মাতৃত্ব নিয়ে মজা করব। মা হওয়ার আকাঙ্ক্ষা কার না থাকে? কোনো ছেলের ইচ্ছে না হয় বাবা ডাক শোনার? এসব জেনে শুনে কেউ চায় বাবা ডাক শোনা থেকে বঞ্চিত হতে? তাই বলছি, আমায় ভালোবাসার মতো ভুল করবেন না। জীবনটা অনেক সুন্দর। সবাই সেটা ভালোভাবে উপভোগ করার মতো সুযোগ পায় না। কিন্তু আপনার সেই সুযোগটা আছে। কথাগুলো বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না পরী। বালতি নিয়ে সোজা সিঁড়ি দিয়ে নেমে গেল। চিলেকোঠার দেয়ালের আড়াল থেকে পরীর শেষের সব কথাগুলো শুনেছে তাহমিনা বেগম। দুপুরে লেবুর শরবত করে খাবেন বলে ছাদে এসেছিল গাছ থেকে তাজা লেবু ছিঁড়তে। আর তখনই কানে আসে পরীর কথাগুলো। সত্যিই কথাগুলো ভীষণ তিক্ত, ভীষণ। শাওয়ার ছেড়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে পরী। এখন আর এসব মনে করে কান্না পায় না। চোখের পানিগুলোও বোধ হয় হাঁপিয়ে উঠেছে। কান্না না আসাতেই বরং কষ্টগুলো আরও বাড়ে। বুকের ভেতরটা ভেঙ্গেচুরে চুরমার করে দেয়। কিছুক্ষণ কাঁদলে মনটা হালকা হয়ে যায়। কিন্তু সেই উপায়টা আর নেই। ভেতরের রক্তক্ষরণ বাহিরে প্রকাশ করা অন্তরায়। প্রতিটাক্ষণ এই দহনে জ্বলে পুড়ে যাচ্ছে পরী। রেস্টুরেন্ট মুখোমুখি বসে আছে জয় আর পরী। পরী ফোন করে জয়কে বিকেলে দেখা করতে বলেছিল। জয় চেয়ারের সাথে হেলান দিয়ে বসে পরীর দিকে তাকিয়ে আছে। পরী মাথা নিচু করে বসে আছে আর হাতের আঙ্গুল মুচড়াচ্ছে। জয় ওয়েটারকে ডেকে কফি অর্ডার করল। তারপর সোজা হয়ে বসে বলল, কেমন আছিস? ভালো আছি। তুমি কেমন আছো? ভালোই। হঠাৎ দেখা করতে বললি? কোনো সমস্যা? সব দ্বিধাবোধ লুকিয়ে পরী স্বাভাবিক হওয়ার চেষ্টা করল। তারপর বলল, সুচির সাথে তোমার সম্পর্ক কেমন? মানে এটাই যে, তুমি সুচিকে মেনে নিয়েছ? ভালোবেসেছি একজনকে, তারপর ঘর করছি অন্য একজনের সাথে। এটার কষ্ট তুই জানিস? বাচ্চাদের মতো কথা বলছো কেন? তুমি ম্যাচিউর একটা ছেলে হয়ে ইম্যাচিউর কথাবার্তা বললে সেটা মানায় না। তুই আমায় ভালোবেসে অন্য একটা মেয়েকে জোর করে বিয়ে করতে বাধ্য করিয়েছিলি যখন, তখন সেটা খুব ম্যাচিউর মেয়ের কাজ ছিল, তাই না? পরী জয়ের চোখের দিকে তাকাল। এই চোখে এখন পরীর প্রতি রয়েছে তীব্র ক্রোধ। পরী শান্ত স্বরে বলল, নিয়তির উপর আমাদের কোনো হাত নেই জয় ভাই। জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিনটা আমাদের হাতে নেই। কখন কার সাথে দেখা হবে, কার সাথে জীবন জুড়ে যাবে, এটা আমরা কেউই বলতে পারবো না। হয়তো তোমাকে পাওয়ার ভাগ্য নিয়ে আমি পৃথিবীতে আসিনি। কিন্তু সুচি, সে তো কোনো অন্যায় করেনি। এক বুক আশা, স্বপ্ন নিয়ে তোমার বাড়িতে পা রেখেছিল। তার বিনিময়ে তুমি তাকে কি দিচ্ছ? অবহেলা। আমি জানি, আমি তোমার সাথে অন্যায় করেছি। কিন্তু তার ফল ওই মেয়েটা কেন ভোগ করবে বলো? আমি তোকে ভুলতে পারি না পরী। জয়ের এমন কথা এলোমেলো হয়ে যাচ্ছে পরী। কিন্তু নিজেকে তো তার স্থির রাখতেই হবে। জয় ভাই, অতীতের স্মৃতি আঁকড়ে ধরে বাঁচতে চাওয়া খুব বড় ধরনের বোকামি। এভাবে না তুমি সুখী হবে, আর না সুচি। অতীত কষ্ট দিতে জানে, কাঁদাতে জানে।
অথচ সেই অতীতকেই আমরা আঁকড়ে ধরে থাকি। ভবিষ্যতে কি হবে সেটাও আমরা বলতে পারি না, তবে বর্তমানকে আমরা সঠিক কাজে লাগাতে পারি। কি বলতে চাচ্ছিস তুই? আমি বলতে চাই এবং মন থেকে চাই তুমি সূচিকে মেনে নাও। ওকে ওর প্রাপ্য অধিকার দাও। নতুন করে ওকে ভালোবাসো। জীবনটা সূচিকে সাথে নিয়ে সাজাও। তোমরা অনেক সুখী হবে দেখো। আজ তোমার সাথে দেখা করার কারণ এটাই। সূচি তোমাকে খুব ভালোবাসে খুব। ওকে তুমি ভালোবাসা একটা সুযোগ দাও। শেষের কথাগুলো বলার সময় গলা ধরে এসেছিল পরীর। ফোন আসার মিথ্যা অজুহাত দিয়ে বলল, আমায় এখন যেতে হবে জয় ভাই। নিশাত ফোন করেছে। আমার কথাগুলো একটু মন থেকে ভেবো প্লিজ। একটা সুযোগ দিও ওকে। ভালো থেকো। পরী চলে যাচ্ছে আর জয় চেয়ে আছে। জয়ের কিছু বলতে ইচ্ছে করছে না। সত্যি বলতে বলার ইচ্ছেও নেই। পরীকে জয় চেনে। মানসিকভাবে পরী যে কতটা শক্ত সেটাও জয়ের অজানা নয়। অন্যের জন্য ভাবাটাই যেন ওর সব। শুধু ওর ভাবার সময় হলো না জয়কে নিয়ে। জয়ের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। পরী 2 তলায় এসে দেখে তুরোর ফ্ল্যাট লক করা। 3 তলায় গিয়েও তুর্য বা ওর মাকে পেল না। পরী সোফায় বসতে বসতে নিশাতকে বলল, তাহমিনা আন্টি খেয়েছে? না, তুর্য ভাইয়াও খায়নি। তুমি বাহিরে যাওয়ার কিছুক্ষণ পরই চলে গেছে। কোথায়? তাদের বাসায়। পরীর ঠোঁটে আবারও সেই বাঁকা তাচ্ছিল্যর হাসি। হাসিটার ব্যাখ্যা অজানা নয় কারো। সময় তার গতিমত চলছিল। 7টা দিন এভাবেই পার হয়ে যায়। এর মধ্যে তুর্য আর আসেনি। এটা নিয়ে অবশ্য পরীর কোনো মাথা ব্যথাও নেই। আজও শুক্রবার। সব কাজ শেষ করে বিকেলে পরী ছাদে যায় গাছে পানি দেওয়ার জন্য। বাড়ির ছাদটা বেশ বর্ষর। কিন্তু অবাক করার বিষয় হলো ছাদে এত যে গাছ এই সবগুলো তুর্য লাগিয়েছে। তবে যত্ন তেমন করতে পারেনি বললেই চলে। গাছগুলো ছাদের সৌন্দর্য অনেকগুণ বাড়িয়ে দিয়েছে। মনের আনন্দে গাছে পানি দিচ্ছিল পরী। তখন নিশাত ছাদে এসে বলে, আপু তোমার ফোন। ছাদে ফোন নিয়ে এসেছিস কেন? কে যেন ফোন করেছিল। আননোন নাম্বার। কই দেখি। হাতে মগটা নিচে রেখে ওড়নায় হাত মুছে নেয়। নিশাতের থেকে ফোনটা নেওয়ার পর নিশাত চলে যায়। পরী কল ব্যাক করার পর ওপাশ থেকে কল রিসিভ করে। পরী সালাম দেয়। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি পরী? হ্যাঁ, আমি সূচি। সূচি, আমার নাম্বার কোথায় পেলে তুমি? বাবার কাছ থেকে নিয়েছি। আচ্ছা, কেমন আছো বলো? আমি তো বিন্দাস আছি। তাই নাকি? হ্যাঁ। জয়কে জব্দ করছি বুঝলে। জব্দ করছো? সেটা কিভাবে? বলতে পারবো না। আমার লজ্জা করে। ভেতরে ভেতরে কষ্ট পেলেও পরী হেসে বলে, আচ্ছা ঠিক আছে। বলতে হবে না। কি করছো? মোগলাই বানাই উনার জন্য। জয়ের জন্য? হুম। মোগলাই তো উনার খুব পছন্দ। হুম জানি। তো হঠাৎ ফোন দিল যে? কোনো কারণে নাকি এমনি? এমনিই দিল সেই কবে কথা বলতে ইচ্ছে হয়েছিল। কিন্তু ফোন দিব দিব করে আর দেওয়া হয়নি।
ওহ হুম। তুমি কি করো? গাছে পানি দিচ্ছিলাম। গাছ কোথায় পেলে? ছাদে আছে। একদিন আসবো জয়কে নিয়ে। এসো। তুমি আসো না কেন? শুক্রবার তো তোমার বন্ধই থাকে। পুরো সপ্তাহের কাজ বাকি পড়ে থাকে। সেগুলো করতে করতেই শুক্রবার কেটে যায়। একদিন সময় নিয়ে এসো প্লিজ। আচ্ছা আসব। ওকে বেবি, এখন রাখছি। আমার মোগলাই বানানো হয়ে গেছে। এখন সাহেবের কাছে যাই। আচ্ছা যাও। সুচি 4টা মোগলাই একটা প্লেটে নিয়ে জয়ের কাছে যায়। জয় তখন ব্যালকনিতে ছিল। সুচি প্লেট এগিয়ে দিয়ে বলল, এই আপনার মোগলাই। রেডি হয়ে নিন। কি? কানে শোনেন না? রেডি হতে বলেছি। শুনেছি। কিন্তু কেন? অফিস থেকে পিকনিকের আয়োজন করা হয়েছে। আমরাও যাব? হুম। সত্যি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস করুন। আমার প্রেমে পড়েছেন তাই না? হোয়াট? হয়েছে হয়েছে। আর ভাব ধরতে হবে না। আমি সব বুঝি। অনেক বেশিই বুঝেন আপনি। অফিসের বস নতুন বিয়ে করেছেন। সেই কাপলদের জন্য ট্যুরের ব্যবস্থা করেছেন। ওয়াও গ্রেট। কখন যাচ্ছি আমরা? আজ রাতেই। আচ্ছা, আমি সব গোছগাছ করে রাখছি। হুম। জয় মোগলাই খাওয়া শুরু করে। সুচি তখন পাশ থেকে জয়ের গাল টেনে বলে, আমার সুইট বোরটা। খাবার মুখে নিয়েই বিষম খায় জয়। ফোন কাটার পর পরই আকাশের দিকে তাকায়। সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে। পুরো আকাশ রক্তিম আভায় ছেয়ে আছে। একদিকে ভালো লাগা কাজ করলেও অন্যদিকে কিসের যেন এক বিষণ্ণতা। চারদিক নীরব, স্তব্ধ। কোনো কোলাহল নেই। পাখিরা উড়ে উড়ে তাদের নীড়ে ফিরে যাচ্ছে। চোখ বন্ধ করে লম্বা একটা শ্বাস নিয়ে পিছনে ঘুরে দাঁড়ায়। তখনই ছাদে পা রাখে তুর্য। পরী কিছু বুঝে উঠার আগেই তুর্য দ্রুত পায় কাছে এসে পরীকে জড়িয়ে ধরে। পরী কয়েক মুহূর্ত স্তব্ধ বনে যায়। এটা কি হল? আশেপাশে তাকিয়ে দেখল অন্যান্য ছাদে মানুষ আছে নাকি। না, নেই। পরী তুর্যকে সরাতে চাচ্ছে কিন্তু ব্যর্থ হচ্ছে। পরী বিরক্ত নিয়ে বলে, করছেনটা কি আপনি? এমন বেয়াদবের মতো জড়িয়ে ধরেছেন কেন? ছাড়ুন বলছি আমায়। পরীকে ছেড়ে দিয়ে তুর্য মাথা নিচু করে বলে, সরি। পরী ভালোমতো খেয়াল করে দেখে তুরোর চোখে পানি। আপনি কি কাঁদছেন? পেছনে থেকে গুটি গুটি পায়ে একটা বাচ্চা ছেলে ছাদে এগিয়ে আসে। তুরোর হাত ধরে আধো আধো বুলিতে বলে, ছো তাব্বু, আমাল মাম্মি কোথায়? তুমি যে বললে আমাতে মাম্মির কাছে নিয়ে যাবে। পরী আগামাথা কিছুই বুঝতে পারছে না। তুর্য বাচ্চাটাকে কোলে নিয়ে বুকে জড়িয়ে কেঁদে ফেলে। তুরোর অদ্ভুত অদ্ভুত কাজকর্মে পরী ভরকে যায়। পরী জিজ্ঞেস করে, ছেলেটা কে? তুর্য চোখের পানি মুছে বলে, আমার ভাতিজা। ওহ। পরী কথা বলার মতো আর কিছুই খুঁজে পাচ্ছে না। তাই পাশ কাটিয়ে চলে যেতে নিলে তুর্য বলে, আমার ভাবি মারা গেছে পরী। পরী থেমে যায়। বুকটা কেঁপে উঠে। তাহলে কি তুরোর সেদিন চলে যাওয়ার পেছনে এই কারণটাই ছিল? পরী তুরোর দিকে তাকিয়ে বলে, কবে? শুক্রবার রাতেই। আপনার সাথে কথা বলার কিছুক্ষণ পরই ভাইয়া ফোন করে বলে হাসপাতালে যেতে।
ভাবির অবস্থা ভালো নয়। মাকে নিয়ে তখনই হাসপাতালে চলে যাই। ভাবি প্রেগন্যান্ট ছিল। হঠাৎ অসময়ে পেইন উঠে। বাচ্চা আর ভাবি কাউকেই বাঁচানো যায়নি। পরীর ভেতরটা যেন পুড়ে যাচ্ছে। সবচেয়ে বাজে খবর ছিল এটা। তুরোর ভাবি হয়তো পরীর কিছুই হয় না, কিন্তু এত বেশি কষ্ট হচ্ছে যে চোখ দুটো পানিতে ছলছল করছে। তুর্য করুণভাবে পরীর দিকে তাকিয়ে বলে, একটা কথা বলবো? হু। কিছুদিনের জন্য সেজানের দায়িত্ব নিবেন প্লিজ? তীরা ভাবি মারা যাওয়ার পর থেকেই ভাইয়া মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছে। এইদিকে সেজানও বারবার ওর মায়ের কাছে যাওয়ার জন্য কাঁদছে। মা ওকে সামলাতে পারছে না। আমি কিন্তু সেজান তুর্যকে বলে, ছো তাব্বু এটাই কি আমাল মাম্মি? কিন্তু আমাল মাম্মি তো দেখতে এমন না। আমাল মাম্মি কোথায়? তুমি যে বলেছিলে আকাশে গেছে। আসেনি সেখান থেকে? তুর্য অন্যদিকে তাকিয়ে ঠোঁট কামড়ে কাঁদছে। সেজানের প্রতিটা কথা বুকে বাজছে খুব। আপনা আপনি পরীর চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। পরী এক হাতে চোখের পানি মুছে ফেলে। হেসে বলে, বাবু আমিই তোমার মাম্মি। আমি যখন আকাশে গেছি তখন ম্যাজিক করে আমার মুখ বদলে দেওয়া হয়েছে। এজন্যই তো আগের চেহারার সাথে আমার মিল নেই। তুমি সত্যিই আমাল মাম্মি। শুধু আমাল মাম্মিই আমাতে বাবু বলে ডাকে। সেজান পরীর কোলে ঝাঁপিয়ে পড়ে। পরীর সারা মুখে চুমুতে চুমুতে ভরিয়ে দেয়। তারপর পরীর দুগালে সেজানের ছোট্ট ছোট্ট হাত রেখে বলে, মাম্মি তুমি কেন আমাতে লেখে গেছিলে? তোমাল পেতে যে আমাল পুতুল বুনু ছিল, ওকে সাথে নিয়েছ অথচ আমালে নাওনি। তুমি কি আমালে ভালোবাসো না মাম্মি? পরীর গভীর মমতায় সেজানের গালে চুমু খেয়ে বলে, আল্লাহ পুতুলকে নিয়ে গেছে বাবু। পুতুল তো একা যেতে ভয় পাবে তাই আমি দিয়ে এসেছি। আমি তো আমার সেজানকে খুব ভালোবাসি। পুতুলকে নিয়ে গেছে কেন? তা তো আমি জানি না সোনা। মাম্মি তোমালে ছালা তাকতে আমাল খুব কষ্ট হয়েছে। আর কষ্ট হবে না এখন থেকে। সেজান দুহাত দিয়ে পরীর গলা জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখে। তুর্য অবাক হয়ে তাকিয়ে আছে দুজনের দিকে। কে বলবে পরী সেজানের আসল মা নয়? কত সহজে বুঝিয়ে মানিয়ে নিল ছোট্ট সেজানকে। পরী তুর্যকে বলে, কখন এসেছেন? একটু আগেই। এখানে এসেই সোজা আপনার কাছে এসেছি। আপনি একাই এসেছেন? না, সবাই এসেছি। সবাই মানে? আব্বু, আম্মু, ভাইয়া, আমি, তরি আর সেজান। সবাই এখানে কেন? আপনার জন্য। বুঝলাম না। আসলে সেজান বারবার ভাবির কাছে যাওয়ার জন্য কাঁদছিল। তখন মাকে আপনার কথা বললাম। মা বলল সেজানকে আপনার কাছে নিয়ে আসতে। ভাইয়া তো এখন অফিসে যায় না। অফিস আমাকে আর আব্বুকেই সামলাতে হয়। আপনি যখন ডিউটিতে যাবেন তখন তো সেজানকে রাখতে হবে। তাই মাও এসেছে। ওইদিকে ভাইয়া একা থাকলে আরও মানসিকভাবে ভেঙে পড়বে। এজন্য ভাইয়াকেও সাথে করে নিয়েছি। আর তরি তো একা থাকতে পারবে না। আমাকে খুব স্বার্থপর মনে হচ্ছে তাই না? স্বার্থপর মনে হবে কেন? এই নিজের স্বার্থে সেজানের দায়িত্ব আপনাকে দিল ম। কাজটা আমার কাছে নিঃস্বার্থ মনে হচ্ছে। আমার নিজের বাচ্চা তো কোলে নেওয়ার ভাগ্য নেই। ওর মাধ্যমে অন্তত মা হওয়ার সুখটা তো পাব। এদিক থেকে আমি কৃতজ্ঞ।
আমি প্রথমে বিষয়টা নিয়ে ভয় ছিলাম। পরি ঈষৎ হেসে বলল, আমি রান্না বসাচ্ছি। আন্টিকে রাঁধতে বারণ করিয়েন। না, না, আপনাকে কষ্ট করে সবার জন্য রাঁধতে হবে না। আমার সমস্যা হবে না। মাত্রই তো সবাই আসলেন। আপনাদের আজ রান্না করতে হবে না। আর আমি সেজানকে সাথে নিয়ে যাচ্ছি। আচ্ছা। পরি 3 কদম আগানোর পর তুর্য আবারও পিছু ডাকে। পরি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। তুর্য অমায়িক হেসে বলে, ভালোবাসি। তুরোর মুখে ভালোবাসি শুনে পরি জিজ্ঞেস করে, সবকিছু জানার পরও বলছেন ভালোবাসি? তুর্য পরির দিকে এগিয়ে যেতে যেতে বলে, হ্যাঁ বলছি। কারণ স্বার্থ দিয়ে ভালোবাসা হয় না। এখানে স্বার্থ কিভাবে আসলো? প্রতিটা মেয়ে যেমন মা হতে চায়, তেমনি প্রতিটা ছেলেও বাবা হতে চায়। আপনি মা হতে পারবেন না এটা যদি মেনে নিতে পারেন, তাহলে আপনাকে ভালোবেসে আমি বাবা হতে পারব না। এটা কেন মেনে নিতে পারবো না আমি? আপনি পাগল হয়ে গেছেন। সেই পাগল তো আপনিই আমায় বানিয়েছেন। তুরোর সাথে কথা বাড়িয়ে লাভ নেই বিধায় পরি আর কিছু বলল না। সেজানকে নিয়ে সোজা নিজেদের ফ্ল্যাটে চলে গেল। পরির মা এখন অনেকটা সুস্থ ও স্বাভাবিক। তিনি ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলেন। পরির কোলে সেজানকে দেখে নাহিদা বেগম জিজ্ঞেস করেন, তোর কোলে কে? সেজান। কার বাচ্চা? তুরোর ভাতিজা। ওরা এসেছে? হ্যাঁ। না বলে চলে গেছিল কেন? মা, তুরোর ভাবি মারা গেছে। কি বলিস? কিভাবে? ভাবি প্রেগন্যান্ট ছিল। বেবি হওয়ার সময়ই মারা যায়। বাচ্চা কোথায়? বাচ্চাকেও বাঁচানো যায়নি। তখনও বেবি হওয়ার ডেট আসেনি। হায় আল্লাহ! পেটেরটা তো সাথেই গেল। কিন্তু এতিম হয়ে গেল এই বাচ্চাটা। আল্লাহ বাচ্চাটারে এতিম করে দিল। যার মা, বাবা নাই দুনিয়ায় তার জীবনে কিছুই নাই। বেশ আক্ষেপ করেই তিনি কথাগুলো বললেন। আসলেই তো তাই। মাথার উপর বটবৃক্ষের মতো ছায়া দেয় বাবা। পরীর বাবা বেঁচে নেই বলেই পরীর জীবনে নেমে এসেছে দুর্ভিক্ষ। মাথার উপর ছায়াটাও নেই। আর মা? সে তো জীবনের সবকিছুর সাথে জড়িয়ে থাকে। ভালো, খারাপ সব সময়ে পাশে থাকে। সব বিপদ থেকে সন্তানকে আগলে রাখে। কিন্তু এই ছোট্ট সেজান হারিয়ে ফেলল তার মাকে। পরি সেজানকে নাহিদা বেগমের দিকে এগিয়ে দিয়ে বলে, সেজানকে একটু রাখো মা। আমি তাদের জন্য রান্না বসাই। আমি রান্না করি। না, গরমের মধ্যে তোমায় এখন রান্নাঘরে যেতে হবে না। গরমে মনে হয় আগে কখনো রান্না করিনি? করেছ। কিন্তু এখনো তুমি পুরোপুরি সুস্থ নও। আগে সুস্থ হবে তারপর রান্না করবে। আমার মা বলেছে এখন তো আমায় তার কথা মানতেই হবে। নাহিদা বেগমের কথা শুনে পরি ফিক করে হেসে দেয়। সেজান নাহিদা বেগমের কোলে বসে পরীকে জিজ্ঞেস করে, মাম্মি এটা কে? এটা তোমার নানু। নানু? কিন্তু আমার নানু তো দেখতে এমন না। নানুলো কি চেহারা পাল্টে দিছে? না বাবু, এটা তোমার আরেকটা নানু। তুমি এখন তোমার নানুর সাথে বসে টিভি দেখো। আমি রান্না করি। আততা। সেজানের চুলে হাত বুলিয়ে দিয়ে পরি রান্নাঘরে চলে গেল।
টিভি দেখতে দেখতে নাহিদা বেগমকে মনে হয় হাজারটা প্রশ্ন করছিল সেজান। নানু এটা কি, ওটা কি, ওলা কি কলে, ইত্যাদি ইত্যাদি। নাহিদা বেগমও হেসে হেসে উত্তর দিচ্ছিল সব। বাহিরে ফুটবল খেলতে গেছিল নিশাত। খেলা শেষ করে ঘেমে বাড়িতে আসে। ড্রয়িং রুমে সেজানকে দেখে ভ্রু কুঁচকে বলে, এই বাচ্চাটা কে মা? তুরোর ভাতিজা। ভাইয়ারা এসেছে? হুম। কি কিউট বাচ্চা। বলেই সেজানের গাল ধরতে যায় নিশাত। নাহিদা বেগম হাত সরিয়ে দিয়ে বলেন, আগে ফ্রেশ হয়ে আয় যা। নোংরা হাত দিয়ে ধরবি না। ওরে বাবারে। ঠিক আছে আসছি ফ্রেশ হয়ে। নিশাত গোসল করতে যাওয়ার পর সেজান জিজ্ঞেস করে, এটা কে নানু? এটা তোমার মামা। মামা? মামা কি? তোমার মাম্মির ছোট ভাই। তোমার মামা হয়। তুমি মামা বলে ডাকবে। আততা। আমি মামাল কাছে যাই? ও তো গোসলে গেছে নানু ভাই। আমি লুমে গিয়ে তুপ কলে বসে থাকব। সেজানের আধো আধো বুলিতে কথা শুনে নাহিদা বেগম হেসে ফেলেন। বলেন, যাও। গুটি গুটি পায়ে সেজান দৌড়ে যায় নিশাতের রুমে। এদিক সেদিক তাকিয়ে একটা টুল খুঁজে বের করে। তারপর টুলের ওপর দাঁড়িয়ে বিছানায় উঠে বাবু হয়ে বসে থাকে। নিশাত গোসল শেষ করে এসে দেখে সেজান লক্ষ্মী ছেলের মতো বাবু হয়ে বসে আছে। সেজানের সামনে নিশাত হাঁটু গেড়ে বসে বলে, তুমি বিছানায় উঠলে কিভাবে? টুল দিয়ে। নিশাত হেসে ফেলে। সেজানের গাল টেনে বলে, কিউট বাবুটা। আমালে কোলে নাও মামা। মামা? তুমি তো আমাল মামাই। নানু বলেছে তুমি আমাল মামা হও। নানু? কে? ধুল। তুমি কিছুই জানো না। কোলে নাও। নিশাত আর না ঘাটিয়ে সেজানকে কোলে নিয়ে চুমু খায়। নিশাতের গলা জড়িয়ে ধরে বলে, মাম্মি কোথায় মামা? তোমাদের বাসায় মনে হয়। আমি মাম্মির কাছে যাব। আচ্ছা চলো। দিয়ে আসি। নিশাত সেজানকে নিয়ে 2 তলায় যাচ্ছিল তখন নাহিদা বেগম জিজ্ঞেস করেন, কোথায় যাচ্ছিস? ওর মায়ের কাছে। পরী রান্নাঘরে আছে। দিয়ে আয়। আপুর কাছে নিব কেন? পরীর কাছে দিয়ে আয়। তারপর সব বলছি। নিশাত গিয়ে সেজানকে পরীর কাছে দিয়ে আসে। সেজান কেবিনেটের উপর দুপা তুলে বসে আছে। আর পরী রান্না করছে। মাম্মি আমি একতা গাজর খাই। খাও। সেজান পাশের ঝুড়ি থেকে গাজর নিয়ে খাওয়া শুরু করে। রান্নার ফাঁকে ফাঁকে পরী খেয়াল করছে সেজান ভালোমতো গাজরটা খেতে পারছে না। সেজানের থেকে গাজরটা নিয়ে কিউব কিউব করে কেটে ধুয়ে দেয়। এবার শান্তিমত খেতে পারছে। রান্নাবান্না শেষ করে সব গোছগাছ করে সাজিয়ে নেয়। নাহিদা বেগমের কাছে সব শুনেছে নিশাত। নিশাতকে নিয়ে খাবারগুলো 2 তলায় নিয়ে দিয়ে আসে। তারপর আবার সেজানকে নিয়ে যায়। এবার ভেতরে ঢোকার সময় এক বিপত্তি ঘটে। সেজানের বাবা যে দরজার পাশে বসেছিল সেটা পরী দেখেনি। তার পায়ের সাথের হোঁচট খেয়ে ধীরিম করে পড়ে যায় পরী। ভাগ্যিস সেজান নিশাতের কোলে ছিল। পড়ে গিয়েই ব্যথায় কুকিয়ে উঠে পড়ি। বাম হাতে আর কোমরে ভালো ব্যথাই পেয়েছে। পড়ে যাওয়ার শব্দ শুনে তুর্য দৌড়ে আসে। আরে পড়লেন কিভাবে? পড়ি দাঁত কটমট করে বলে, আরেকবার কি পড়ে দেখাবো?
উঠে বসতে বসতে দেখতে পায় সেজানের বাবাকে কেমন ভয় নিয়ে গুটিসুটি হয়ে বসে আছে। পরি তার দিকে হাত তাক করে বলে, উনি এখানে কেন? সূর্য জিজ্ঞেস করে। আপনি চিনেন? ও আমার বড় ভাই। আপনার ভাই? সূর্য? সে তো আমাদের শপে প্রায়ই আসতো এটা ওটা কিনতে। হুম, ভাবির জন্য কিনত। সেজান সূর্যর কাছে গিয়ে বলে, পাপা তুমি মাম্মিতে পেলে দিছ কেন? পরি বলে, তোমার পাপা আমায় ফেলেনি, আমিই পড়ে গেছি। সূর্য নিঃশব্দে বলে, সেজানকে নিয়ে ভেতরের রুমে যাও। আর আমার বোন তরিকেও একটু পাঠিয়ে দিও প্লিজ। বলবে সূর্য ভাইয়াকে রুমে দিয়ে আসতে। আচ্ছা ভাইয়া। নিশাত চলে যাওয়ার পর সূর্য পরীকে ধরে উঠায়। কানের কাছে ফিসফিস করে বলে, কোথায় ব্যথা লেগেছে ম্যাম? মালিশ করে দেব? পরী চোখ পাকিয়ে তাকায় তুরোর দিকে। সূর্য সেই চাহনিকে পাত্তা না দিয়ে পরীর আরেকটু কাছে গিয়ে বলে, এভাবে তাকাবেন না প্লিজ, আমার কেমন কেমন যেন লাগে। পরী কনুই দিয়ে তুরোর পেটে গুঁতো দিয়ে বলে, ধুর মিয়া। সন্ধ্যা 6টার দিকে গাবতলী পৌঁছে যায় জয় আর সূচি। সেখান থেকেই সবাই একসাথে যাবে। জয় গিয়ে দেখে কয়েকজন বাদে প্রায় সবাই এসে পড়েছে। সবার সাথে সূচিকে পরিচয় করিয়ে দেয় জয়। তারপর গিয়ে বাসে বসে। সূচি জানালার কাছে বসেছে, আর পাশে বসেছে জয়। সূচির আজ খুব খুশি খুশি লাগছে। এই প্রথম জয়ের সাথে ঘুরতে যাচ্ছে। অন্যরকম অনুভূতিতে শরীরে কাঁটা দিচ্ছে। সবাই আসার পর নির্দিষ্ট সময়ে বাস ছেড়ে দেয়। জানালা খুলে রেখেছে সূচি। জানালা দিয়েই প্রবল বেগে বাতাস ছুটে আসছে। সূচি জিজ্ঞেস করে, আচ্ছা আমরা কোথায় যাচ্ছি সেটা তো বললেন না। সিলেট। সিলেটের কোথায়? বিছানাকান্দি। সত্যি? আমার কতদিনের ইচ্ছে ছিল বিছানাকান্দি যাওয়ার। জয় পাশে ঘুরে ওর কলিগদের সাথে গল্প করছিল। সূচি তখন জয়ের এক হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখে। জয় কিছু বলতে গিয়েও বলতে পারে না, কারণ কিছু বললেই ওর কলিগরা জেনে যাবে ওদের সম্পর্ক স্বাভাবিক নয়। আর ঘরের খবর পরকে জানানোর কোনো ইচ্ছে নেই জয়ের, তাই কিছু বলে না। এদিকে সূচি চোখ বন্ধ করে জয়ের শরীরের ঘ্রাণ নিচ্ছে। এই প্রথম জয়ের কাঁধে মাথা রেখেছে। আলাদা একটা শান্তি লাগছে সূচির। সূচি চোখ বন্ধ করে অস্ফুট স্বরে বলে, ভালোবাসায় বুঝি এত সুখ। বিছানাকান্দি পৌঁছানোর পর সূচির বিস্ময় আকাশ সমান। খুশিতে পাগল প্রায়। পানি দেখে ছটফট ছটফট করছে। দুগালে হাত রেখে লাফাতে লাফাতে বলে, ওহ মাই গড, ওহ মাই গড, এত সুন্দর পানি। জয় বিরক্ত হয়ে বলে, এভাবে বাচ্চাদের মতো লাফাচ্ছেন কেন? আপনার চোখে কি নেবা হয়েছে? দেখতে পাচ্ছেন না এত সুন্দর প্রকৃতি? হ্যাঁ দেখছি। তাই বলে লাফাতে হবে? প্রকৃতি উপভোগ করছি। লাফিয়ে লাফিয়েও প্রকৃতি উপভোগ করা যায় জানতাম না। জানবেন কি করে? প্রকৃতি উপভোগ করার মতো মন আছে আপনার? একটু রসকস কিচ্ছু নেই। জয় কিছু বলতে যাবে তখন এক কলিগ এসে বলে, কি ভাই, পানিতে নামবে না? জয় হেসে বলে, হ্যাঁ আসছি। সূচি জিজ্ঞেস করে, উনার নাম কি? কেন? বলেন। আলতাফ। দেখেছেন আলতাফ ভাই কত ভালো?
বউকে নিয়ে পানিতে নেমেছে। শেখেন, একটু দেখে শেখেন, দেখে একটু রোমান্টিক হন। জয় ভ্রু কুঁচকে তাকাতেই সূচি দৌড়ে পানিতে নেমে যায়। বিছানাকান্দির সৌন্দর্যে যে কোনো মানুষ বিমোহিত হবে। পানিতে টইটুম্বুর জায়গা, পানিতে পাথরে পাথরে ভর্তি, উপরে নীল আকাশ, শুভ্র সাদা মেঘ। জয় গিয়ে পানিতে নামে। এক অন্যরকম প্রশান্তি লাগছে। সব ক্লান্তি নিমিষেই দূর হয়ে যায়। বিছনাকান্দির সৌন্দর্য অসাধারণ। দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত শুধু পাথর আর পাহাড়। দূর থেকে দেখলে মনে হয় আকাশ আর মেঘের সাথে পাহাড়ের দলগুলো মিশে আছে। যতই কাছে যাই পাহাড়গুলোর ততই আকাশ থেকে যেন দূরে যেতে থাকে। আর পাহাড়ের গায়ে বেপরোয়া সাদা মেঘের দলগুলো যেন আঠার মতো লেগে থাকে। পাথর, পানি, পাহাড় আর মেঘ নিয়েই যেন বিছনাকান্দি। জয় পানির মধ্যে একটা পাথরের উপর বসে আছে। সূচি এসে জয়ের পাশে বসে জয়ের হাত নিজের হাতের মুঠোয় নেয়। জয় চোখ পাকিয়ে তাকায় সূচির দিকে। সূচি ঠোঁটের উপর আঙ্গুল রেখে বলে, সস সস। একদম বকা দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু সবাই জেনে যাবে আমাদের সম্পর্ক স্বাভাবিক নয়। ব্ল্যাকমেল করছেন? উহু, শুধু একটু ভালোবাসা চাচ্ছি। যেটা পাবেন না সেটা চেয়ে লাভ কি? আপনি মন থেকে একবার ভালোবাসার চেষ্টা করেই দেখুন না। ঠিকই পারবেন। পারব না। কেন পারবেন না? আমি কি আপনার ভালোবাসার যোগ্য নই? এমন কিছু না। তবে কেমন কিছু? বলা যাবে না। বলা যাবে না। নাকি বলতে চান না? বলতে চাই না। ওদের কথার মাঝে আলতাফ বলে, ধূসর চলো কাপড় বদলে তারপর দুপুরের খাবার খেয়ে নিই। নৌকায় চড়ে ঘুরতে হবে তো। হ্যাঁ চলেন। সূচির হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে জয় চলে যায়। কি মনে করে যেন পেছনে ঘুরে বলে, বসে আছো কেন এখনো? চলো। জয়ের মুখে তুমি শুনে সূচি হা হয়ে যায়। কাছে এসে বলে, কি বললেন? এই আপনি কি তুমি করে বললেন? জয় ফিসফিস করে বলে, এত খুশি হওয়ার কিছু নেই। কেউ যাতে কিছু না বুঝে এজন্যই তুমি বলেছি। সূচি মুখ ভেঙচি দিয়ে বলে, হুহ। দুপুরের খাবার খেয়ে সবাই নৌকা ভাড়া করতে বের হয়। নৌকায় করে বিছানাকান্দি, লক্ষণছোড়া, পান্থমাই তিনটি জায়গা ঘোরার জন্য নৌকা ভাড়া করা হয়। জায়গাগুলো একদিকে হওয়ায় তিনটি জায়গায় একদিনে ঘোরা যাবে। নৌকায় বসে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছে সবাই। কেউ কেউ ছবি তুলছে। সূচি ফোনের ক্যামেরা অন করে বলে, সবাই ছবি তুলছে আর আমরা তুলব না? আসেন ছবি তুলব। বলেই জয়ের গালে চুমু দিয়ে ফতাফত কয়েকটা সেলফি তুলে নেয়। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যায় জয়। পাশের কয়েকজন কলিগ দেখেছে। তারা এখন মুখ টিপে টিপে হাসছে। জয় সূচিকে কয়েকটা কথা শোনাতে গিয়েও থেমে যায়। কি ভেবে যেন হেসে ফেলে। দুপুরে শপে ছিল পরি। তখন নিশাত দৌড়াতে দৌড়াতে শপে ঢুকে। দৌড়িয়ে আসার কারণে হাঁপিয়ে গেছে। পরি বলে, এভাবে দৌড়িয়ে আসলি কেন? দাঁড়াও একটু জিরিয়ে নিই। লম্বা লম্বা শ্বাস নিয়ে নিশাত বলে, আপু রেজাল্ট দিয়েছে। আমি জিপিএ 5 পেয়েছি।
পরি খুশিতে ভাইকে জড়িয়ে ধরে কপালে চুমু খায়। আমি তো জানতাম আমার ভাইটা ভালো রেজাল্ট করবেই। সিয়াম এগিয়ে এসে বলে, পরি মিষ্টি খাওয়াও এবার। কাল খাওয়াব। রুমকি এসে বলে, পরি আজ তোমার ছুটি যাও। ভাই এত ভালো রেজাল্ট করেছে। পরিবারের সাথে সময় কাটাও। থ্যাংক ইউ আপু। পরি নিশাতকে নিয়ে বাড়িতে যায়। ফ্ল্যাটে ঢুকেই দেখতে পায় মিষ্টির প্যাকেট দিয়ে ড্রয়িং রুম ভর্তি। ড্রয়িং রুমের সোফায় নাহিদা বেগমের কোলে শুয়ে টিভি দেখছে সেজান। পরীকে দেখে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। পরী ব্যাগ রেখে মাকে জিজ্ঞেস করে, এত মিষ্টি কে এনেছে? তুর্য। কেন? নিশাতের রেজাল্টের কথা শুনে। তাই বলে এত মিষ্টি আনবে? এত মিষ্টি খাবে কে? শুধু এগুলোই নাকি? প্রতিবেশীদেরও দিয়ে এসেছে। তুর্য নাচতে নাচতে পরীদের ফ্ল্যাটে ঢোকে। তুরোর হাবভাব দেখে মনে হচ্ছে আজ নিশাতের নয় তুরোর রেজাল্ট দিয়েছে। পরী চোখমুখ কুঁচকে বলে, এত মিষ্টি কেন? আর আপনিই বা কেন মিষ্টি আনবেন? তুর্য পরীর দিকে সামান্য ঝুঁকে ফিসফিস করে বলে, শত হলেও তো আমার শালাবাবুর রেজাল্ট দিয়েছে আজ। ঢং যত্ত সব। পরীর কথা শুনে তুর্য হেসে দেয়। তারপর নিশাতকে বলে কয়েক প্যাকেট মিষ্টি পরীর শপে দিয়ে আসতে। পরী সেজানের কাছে গিয়ে বলে, কি করো বাবু? তুমি আমার সাথে কথা বলবা না কেন? আমি কি করেছি? তুমি আমালে লেকে কোথায় গেছিলা? আমি কত কাঁদছি। আমার বাবুটার কষ্ট হয়েছিল অনেকগুলা। কতগুলা? সেজান দুহাত ছড়িয়ে দিয়ে বলে, এই এতগুলা। নাহিদা বেগম, তুর্য, পরী তিনজনেই হেসে দেয়। সেজানকে কোলে নিয়ে চুমু খায়। সেজান পরীর মুখে হাত দিয়ে ছুঁয়ে দেয়। তারপর বলে, মাম্মি বলো, তুমি আমালে আবাল ছেলে যাবে না তো? না বাবু। তাইলে তুমি কোথায় গেছিলা? আমি তো কাজে গেছিলাম। আমালেও নিয়ে যাবা আততা? পরীও সেজানের মতো করে বলে, আততা। সেজান পরীর গালে চুমু খেয়ে বলে, আমাল মিষ্টি মাম্মি। নাহিদা বেগম নিজের ঘরে চলে যাওয়ার পর তুর্য গিয়ে পরীর পাশে বসে। সেজানের দিকে হাত বাড়িয়ে দিতেই তুরোর কোলে ঝাঁপিয়ে পড়ে। মাম্মিকে পেয়ে চাচ্চুকে ভুলে গেছ? চাচ্চু পচা আল মাম্মি ভালো। ও এখন চাচ্চু পচা হয়ে গেল তাই না? বলে সেজানকে সুরসুরি দিতে থাকল। সেজান খিলখিল করে হেসে উঠল। রাতের জন্য আজ বিরিয়ানি, আলাদা করে গরুর মাংস, সাদা ভাত আর সালাদ বানায় পরী। পরী অবশ্য একা রান্না করেনি। সাথে তুর্য সাহায্য করেছে। পরী বারবার না করা সত্ত্বেও তুর্য শোনেনি। রান্না শেষ করে সবাই আজ একসাথে খেতে বসেছে। সেজান পরীর কোলে বসেছে। পরীর এক পাশে নিশাত আর অন্য পাশে তুর্য বসেছে। সূর্য বসেছে পরীর মুখোমুখি। আজ সূর্য একদম গম্ভীর হয়ে আছে। পরী সেজানকে বিরিয়ানি খাইয়ে দিচ্ছে। খেতে খেতে সেজান বলে, মাম্মি তুমিও খাও। আগে তুমি খাও। মাম্মি আমি গাজাল খাবো। গাজরের একটা টুকরা সেজানের হাতে দেয়। এবার পরী নিজেও খাওয়া শুরু করে। সেজান খেতে খেতে বলে, আজ আমি পাপা আল মাম্মির সাথে থাকব লাতে। সেজানের কথা শুনে পরীর নাকে মুখে ভাত উঠে যায়। উপস্থিত সকলেই একটু ভরকে যায়। তুর্য টেবিলের নিচ দিয়ে পরীর হাতটা শক্ত করে ধরে বসে। বিছানায় শুয়ে শুয়ে ফোন চাপছে জয়ে।
সুচি হোটেলের বারান্দায় দাঁড়িয়ে আছে। খুব বাতাস হচ্ছে। বৃষ্টি বৃষ্টি ভাব আকাশে। যে কোনো সময়ই বৃষ্টি আসবে মনে হচ্ছে। ভাবতে না ভাবতেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু করে। সুচি রুমে চলে আসে। জয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কি করছেন? কিছু না। ওহ হুম। সুচি আর কিছু বলল না। চুপ করে বিছানায় বসে রইল। ফোন থেকে চোখ সরিয়ে একবার সুচির দিকে তাকাল। জিজ্ঞেস করল, কি হয়েছে? ভাল লাগছে না। কেন? জানি না। শুয়ে পড়ুন। সুচি তবুও ঠায় বসে থাকে। কিছুক্ষণ চুপ থেকে বলে, একটা গান শোনাবেন? পারি না। মিথ্যা বলবেন না। মা বলেছে আপনি অনেক সুন্দর গান করেন। আপনি কখনো নিজে শুনেছেন? না। তাহলে মায়ের কথা বিশ্বাস করার কি আছে? মা তো আর মিথ্যা বলবে না। হুম। শোনান না একটা গান প্লিজ। বললাম তো পারি না। সুচির মন খারাপ হয়ে গেল। মুখটা কালো করে মাথা নিচু করে বসে আছে। পায়ের নখ দিয়ে ফ্লোরে খোঁচাচ্ছে। সুচির মন খারাপ হয়েছে বুঝতে পারে জয়। পরীর সাথে বলা লাস্ট কথাগুলো মনে পড়ে। দুজনের দহনে দগ্ধ হচ্ছে সুচি। তাও আবার বিনা দোষে। জয় কি সত্যিই অন্যায় করছে সুচিকে এভাবে দূরে রেখে? সুচি কি ওর প্রাপ্য অধিকার পেতে পারে না? সুচি বিছানা থেকে উঠে আবার বারান্দায় চলে যায়। বৃষ্টির ঝাপটা এসে পড়ছে মুখে, শরীরে। জয়ও সুচির পেছনে গিয়ে দাঁড়ায়। দুহাত পকেটে পুরে গান ধরে। গান শেষে সুচি দুহাতে জড়িয়ে ধরে জয়কে। কাঁদতে কাঁদতে বলে, আপনাকে এত ভালোবাসি কেন বুঝেন না আপনি? জয় কিছু বলে না। সুচি জয়ের শার্টের কলার ধরে বলে, আমায় কেন ভালোবাসেন না? আমি যে আপনার ভালোবাসার কাঙাল আপনি বুঝেন না? জয় তাকিয়ে আছে সুচির চোখের দিকে। পানিতে চোখের পাতা ভিজে গেছে। জয় কিছু বুঝে ওঠার আগেই সুচি নিজের ঠোঁটজোড়া জয়ের ঠোঁটে ডুবিয়ে দেয়। দুহাতে খামচে ধরে জয়ের শার্ট। না চাইতেও জয়ের হাত সুচির পিঠে চলে যায়। বদ্ধ পাগলের মতো চুমু খাচ্ছে সুচি। সুচির এমন পাগলামিতে দিশেহারা হয়ে যাচ্ছে জয়। জয়কে আজ নিজের করে ছাড়বে এমনই কোনো প্রতিজ্ঞা সুচি নিয়েছে বলে মনে হয়। জয় নিজেকে আর আটকে রাখতে পারে না। সুচিকে কোলে নিয়ে রুমে চলে যায়। বিছানায় বসিয়ে লাইট নিভিয়ে দেয়। মুখ ডুবিয়ে দেয় সুচির গলায়। এ রাত হোক আজ শুধু দুজনার। সেজানের কথা শুনেই বিষম খেয়ে বসে আছে পরী। আর অন্যদিকে তুর্য হাত ধরায় সাথে হেঁচকিও যোগ হয়। নাহিদা বেগম তাড়াতাড়ি পানি এগিয়ে দেন পরীকে। পানি পান করে কিছুক্ষণ ঝিম মেরে বসে থাকে। বিষম খাওয়ায় চোখে পানি চলে এসেছে। গলাটাও ভীষণ জ্বলছে। তুরোর থেকে নিজের হাত ছাড়ানোর জন্য জোড়াজুড়ি করেও লাভ হচ্ছে না। এদিকে তুরোর বুকের ভেতর টিপটিপ আওয়াজ হচ্ছে। সেজানের মাথায় যখন এই ভূত চেপেছে তখন একসাথে থাকার জন্য আরও কান্নাকাটি করবে। ভাইয়া আর পরী এক রুমে? নো ওয়ে। অসম্ভব। তাছাড়া পরীর মাই বা কি ভাববে? যেভাবেই হোক বিষয়টাকে ম্যানেজ করতে হবে। তুর্য কিছু বলার আগে সূর্য বলল, সবাইকে আমার একটা কথা বলার আছে। তুরোর বাবা জিজ্ঞেস করে, কি কথা? আমি কয়েকদিনের মধ্যেই লন্ডনে যাচ্ছি। হঠাৎ লন্ডনে কেন? একটু ভালো থাকার জন্য।
আমি এভাবে আর থাকতে পারছি না। তীরার স্মৃতি আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমি একা থাকতে চাই, সবার থেকে দূরে থাকতে চাই। সেজানের কি হবে? আর তুই বা কিভাবে ওকে ছাড়া থাকবি? আমার কথা বাদ দাও। সেজানকে দেখার জন্য পরি তো আছেই। বাকিটা সময় তোমরা সামলে নিও। আর কাউকে কিছু বলতে না দিয়ে এটো হাত নিয়েই চলে গেল। কি থেকে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না কেউ। বেসিন থেকে হাত ধুয়ে এসে সেজানকে নিয়ে ছাদে যায়। সেজান সূর্যের কাঁধে মাথা রেখে শুয়ে আছে। ছেলেকে বুকে জড়িয়ে পুরো ছাদ জুড়ে হাঁটছে সূর্য। হাজার কষ্ট, হাহাকার নিয়েই চলে যেতে হবে। সেজানকে চুমু খেয়ে বলে, আমাকে কখনো ভুল বুঝিস না বাবা। বেশ কিছুক্ষণ পর সেজান ঘুমিয়ে পড়ে। ঘুমন্ত সেজানকে নিয়ে পরীর রুমে যায়। পরী টেবিলে বসে তখন পড়ছিল। সূর্যকে দেখে দাঁড়িয়ে যায়। সূর্য বলে, আমি কালই চলে যাচ্ছি। কোথায়? এখন এক বন্ধুর বাসায় উঠব। তারপর সেখান থেকেই লন্ডন চলে যাব। সেজানের কথা ভাবা উচিত ছিল আপনার। আপনি আছেন তো। আপনাকে বিশ্বাস করতে মন সায় দেয়। আমার ছেলেটাকে দেখে রাখবেন। পরী নিশ্চুপ। সূর্য আবার বলল, আমি তো কাল চলেই যাচ্ছি। সমস্যা না থাকলে সেজান আজ আমার কাছে থাকুক। এখানে সমস্যার কি আছে? আপনার ছেলে আপনার কাছে থাকবে। আচ্ছা, আসছি। শুনুন। কিছু বলবেন? ধন্যবাদ। কেন? সেজানকে ঘুম পাড়ানোর জন্য। না হলে কি করত কে জানে। সূর্য মৃদু হাসল। আসি। সূর্য সেজানকে নিয়ে চলে যাওয়ার পর পরী আবারও পড়তে বসল। ঘরের জানালা একটা আরেকটার সাথে বাড়ি খাচ্ছে বাতাসে। বৃষ্টি নেই এখানে, কিন্তু প্রচুর বাতাস হচ্ছে। বই বন্ধ করে কিছু অতীত ঘাঁটতে যাবে তখনই তুর্য এসে হাজির হয়। পরীর মন কিছুতেই খারাপ না হওয়ার প্রতিজ্ঞায় বদ্ধ তুর্য। রুমে ঢুকে বলে, কি করো টুকটুকি? কে টুকটুকি? আর আপনি আমাকে তুমি করে বলছেন কেন? তুমি টুকটুকি। পিচ্ছি একটা মেয়েকে আপনি করে ডাকব? এতদিন ডেকেছি ভদ্রতার খাতিরে, কিন্তু এখন তো ভালোবাসি। এত ভদ্রতা দেখিয়ে লাভ কি? আপনি কি এখন অভদ্র হতে চাচ্ছেন? অবশ্যই। ভালোবাসলে অভদ্র, অসভ্য হতে হয়। না হলে ভালোবাসা জমে নাকি? মেইন দরজা তো লক করা ছিল। আপনি আসলেন কিভাবে? কলিং বেলের আওয়াজও পেলাম না। আমি তো নিশাতের রুমে ছিলাম। কেন? এই তোমার সাথে সময় কাটাবো বলে। মানে কি? দেখাচ্ছি। পরীকে টেনে বিছানায় নিয়ে যায়। ভয় পরীর গলা শুকিয়ে আসছে। বিছানার উপর দুহাতে ভর দিয়ে পরীর দিকে একটু ঝুঁকে শোয় এমনভাবে যাতে স্পর্শ না লাগে। পরী রেগে বলে, আমি কিন্তু চিৎকার করব। আমিও সেটাই চাই। তুমি চিৎকার করলে সবাই ছুটে আসবে। তখন আমাদের একসাথে দেখে বিয়ে দিয়ে দেবে। তখন আরও কাছে আসতে পারব। মাথায় কি সবসময় বদ বুদ্ধি নিয়ে ঘুরেন? না, ভালোবাসার বুদ্ধি নিয়ে ঘুরি। ভালোবাসবে আমায় একটু? এই আপনি সরেন তো। কি বারবার সরেন সরেন করতেছ? তুর্য এবার আরেকটু কাছে যায়। একদম পরীর মুখের সামনে মুখ নিতেই পরী অন্যদিকে মুখ ঘুরিয়ে ফেলে।
তুর্য এক হাত দিয়ে মুখটা সোজা করে চোখে চোখ রেখে বলে, বিয়ের আগে কিছুই করব না। কোনো খারাপ উদ্দেশ্য নিয়েও আসিনি। ভালোবাসি তোমায়। বিয়ে করলে তোমাকেই করব। একদিন হবে আমার তুমি। বলে হাত দিয়ে পরীর গাল ছুঁয়ে সেই হাতেই চুমু খেয়ে উঠে চলে যায়। পরী তাকিয়ে থাকে তুরোর যাওয়ার পথের দিকে। বাইরের ঝড়ের সাথে পরীর নিজের ভেতরও তুমুল ঝড় হচ্ছে। এ কেমন ভালোবাসার দোটানায় আটকে গেল পরী। পুরো শপের ভেতর দৌড়াদৌড়ি করছে সেজান। বাসায় শান্ত থাকলে হবে কি? এখানে এসে দুষ্টুমি শুরু করে দিয়েছে। তার মধ্যে সঙ্গী জুটেছে সকাল আর সিয়াম। সিয়াম তো সময় পেলেই দুষ্টুমি করছে। শপের সবাই খুব আদর করে সেজানকে। সব ঠিকঠাক থাকলেও সমস্যা একটা জায়গায়। তা হলো কোনো ছেলে কাস্টমারকে পরীর দিকে ঘেঁষতে দেয় না, কথা বলতে দেয় না। অপরিচিত কোনো ছেলের সাথে কথা বললেই ঠাটিয়ে চিৎকার দেয়। এটা নিয়ে পরী বিরক্ত হলেও তা প্রকাশ করে না। এটা পরীর কাজের জায়গা। কাজের সৌজন্যতায় অনেকের সাথে কথা বলতে হয়। কিন্তু এই কথাটাই বাকে বোঝাবে এই ছোট্ট সেজানকে? সারাটা দিন এভাবেই জ্বালিয়েছে। কাজ শেষ করে বাসায় গিয়ে দেখে তুর্য অফিসের পোশাক পরেই সোফায় বসে আছে। পরনের শার্ট এক সাইডে ইন করা, টাইটা আধখোলা, সামনের চুলগুলো ঘেমে কপালে লেপ্টে আছে। অন্যরকম সুন্দর দেখাচ্ছে। পরীকে দেখে এগিয়ে আসে তুর্য। সেজানের দিকে হাত বাড়াতেই সেজান তুরোর কোলে চলে যায়। পরী জিজ্ঞেস করে, ওর বাবা চলে গেছে? হুম। উনার এই সিদ্ধান্তটা আমার একদম ভালো লাগেনি। সেজানের দিকটা ভাবা উচিত ছিল। আমরা সবাই সবার জায়গায় সঠিক পড়ি। আমরা এরকমটা মনে করি তার মানে কিন্তু এটাই নয় যে আমরা আসলেই সঠিক। তা ঠিক। বাদ দিন। অফিসের পোশাকে এখানে কেন? আর এত তাড়াতাড়ি আসলেন যে? সত্যিটা বললে তো বিশ্বাস করবে না। অবিশ্বাসের কি আছে? তাহলে বলি, হুম। তোমার কথা খুব মনে পড়ছিল। আপনি ঠিক কেমন পাগল আমি বুঝি না। আবেগে আছেন নাকি মোহে? আবেগের বয়সটা এখন আর নেই। আর বাকি রইল মোহ। মোহর প্রসঙ্গ যদি তুলো তাহলে বলবো হাজারো সুন্দরী আমার পেছনে লাইন ধরে থাকে। তাদের প্রতি যখন মোহ কাজ করে না, তখন এটাও মোহ নয়। খুব ভালোবাসি তোমায়। আপনার এই ভালোবাসাকে আমি মোহ ছাড়া আর কোনো নামই দিতে পারছি না। ফ্রেশ হয়ে নাও। হুম। কিন্তু একটা কথা। হুটহাট ফ্ল্যাটে আসা, আমার রুমে চলে যাওয়া, আমার কেয়ার করা, এসব করা থেকে বিরত থাকবেন। আপনি আমার হাজবেন্ড নন। হতে সময় লাগবে না। শুধু তুমি রাজি হলেই হয়। কখনোই হব না। তুমি কি বিয়ে করবে না বলে প্রতিজ্ঞা করেছ? না। তবে? অবশ্যই বিয়ে করব। তবে বিবাহিত কাউকে, যার বউ নেই, কিন্তু বেবি আছে। তাহলে আমার ভাইকে বিয়ে করো। করবে? পরী একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো জয়ের দিকে। তারপর বলল, এমন পরিস্থিতি আসলে করতেও পারি। পরীর কথা শুনে রাগে মাথাটা ছিঁড়ে যাচ্ছে তুরোর। কিন্তু সেজান থাকায় কিছু বলতে পারেনি। পরী চলে যাওয়ার পর সেজান বলল, চাচ্চু মাম্মি খুব বসা। কেন বাবা? মাম্মি অন্য মানুষের সাথে কথা বলে। আমাল ভালো লাগে না। তুর্য কি বলবে এখন সেজানকে?
পরীর যেটা কাজ সেটা তো ওর করতেই হবে। নিশ্চয়ই সেজান আজ খুব জ্বালিয়েছে। কিন্তু পরী একবারের জন্য কোনো বিচার দেয়নি। উল্টো সেজানই পরীর নামে বিচার দিল। তুর্য বলল, আচ্ছা আমি তোমার মাম্মিকে বলবো কারো সাথে যেন কথা না বলে। আততা। পরী ফ্রেশ হয়ে এসে দেখে তুর্য সেজানের সাথে দুষ্টুমি করছে। সেজানকে আমার কাছে দিয়ে ফ্রেশ হয়ে আসুন। আচ্ছা। খেয়েছেন? না। আচ্ছা ফ্রেশ হয়ে খেয়ে নিন। তুর্য ভ্রু কুঁচকিয়ে বলে, কি ব্যাপার? বউর মতো কথা বলছো কেন? বউর মতো কোনো কথা বলিনি। যা বলেছি মানবিকতার থেকে। বাব্বা, তোমার এত মানবিকতা। হুহ। পরী ভেঙচি কাটল। তুর্য তা দেখে হেসে ফেলল। তুর্য চলে যাওয়ার পর সেজানের হাত মুখ ধুইয়ে খাইয়ে দেয়। ঘুমে সেজানের চোখ দুটো ছোট ছোট হয়ে গেছে। পরী সেজানকে ঘুম পাড়িয়ে শুয়ে দেয়। রাতের জন্য রান্না করতে হবে। একদম ইচ্ছে করছে না এখন রান্না করতে। কিন্তু না করেও তো উপায় নেই। পরী রান্নাঘরে যাওয়ার পর তুর্য আবারও আসে। রান্না করছো? না নাচি। নাচবেন? অবশ্যই। কেন নয়? বলেই পরীর এক হাত নিয়ে নিজের কাঁধে রাখে। আর এক হাত পরীর কোমরে রাখে। অন্য হাত দিয়ে পরীর হাত ধরে ঘুরে ঘুরে নাচছে। তুরোর এমন কাণ্ডে পরী কিংকর্তব্যবিমূঢ় হয়ে যায়। মুখ দিয়ে কোনো কথাও বের হচ্ছে না। হঠাৎ পরীর তলপেটে খুব ব্যথা উঠে ডান সাইডে। যেমন তেমন ব্যথা নয় এটা। অসহনীয় ব্যথা। প্রথমে তুর্যকে ধরে চিৎকার দিল ও পরে পেট ধরে চিৎকার করে নিচে বসে পড়ে। ব্যথায় চিৎকার করে কাঁদছে। পরীর এমন অবস্থা দেখে তুরোর অবস্থা প্রায় পাগল পাগল। পরীকে বুকের মধ্যে নিয়ে বলে, এই পরী কি হলো তোমার? পরী, কাঁদছ কেন? আমি কি তোমায় ব্যথা দিয়েছি? প্লিজ কিছু বলো। পরী কান্নার জন্য কথাই বলতে পারছে না। প্রচণ্ড রকম ব্যথা হচ্ছে। পরীর কান্না শুনে নাহিদা বেগম, নিশাত ও নানু দৌড়ে আসে। অস্থির হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে পরী? পরীর কি হয়েছে তুর্য? তুরোর মুখে কান্না কান্না ভাব। জানি না আন্টি। হুট করেই পেট ধরে কাঁদছে। কান্নাকাটি আর চিৎকারের শব্দে সেজানো উঠে গেছে ঘুম থেকে। কাঁদছে। নিশাত দৌড়ে যায় সেজানের কাছে। তুর্য তখনই পরীকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে জানায় এটা অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা। অ্যাপেন্ডিক্সের সংক্রমণের কারণেই অ্যাপেন্ডিসাইটিস হয়। ডাক্তার অপারেশন করার কথা বললে তুর্য রাজি হয়ে যায়। নাহিদা বেগম তখনও কেঁদেই চলেছে। পরীর অপারেশন শুরু হলে তুর্য নাহিদা বেগমকে বলে, আন্টি আপনি টেনশন করবেন না। এটা তেমন কিছু নয়। অপারেশনের পর কয়েকদিন রেস্ট নিলেই সুস্থ হয়ে যাবে। মায়ের মন কি আর এত সব কিছু বুঝে? সন্তানদের পিঁপড়া কামড় দিল ও সেটার যন্ত্রণা বুঝি মায়েরাই ভোগ করে। তিনি বাচ্চাদের মতো কেঁদেই চলেছে। সেজানকে কোলে নিয়ে নিশাত হাসপাতালে আসে। তুরোর কোলে দিয়ে বলে, ভাইয়া ওর কান্না থামানো যাচ্ছে না। আপুর কাছে আসার জন্য কাঁদছে। তুর্য সেজানকে কোলে নিয়ে মাথায় হাত বুলিয়ে দেয়। হেঁটে হেঁটে অনেক কষ্টে কান্না থামায়। অপারেশনের সব টাকা তুরোই দিয়েছে। অপারেশন সাকসেসফুল হওয়ার পর তুর্য দূর থেকেই একবার পরীকে দেখায় সেজানকে।
পরীকে দেখে সেজানের কান্না আরো বেড়ে যায়। কিন্তু মাত্রই অপারেশন হয়েছে, এখন তো আর সেজানকে পরীর কাছে নেওয়া যাবে না। সকালে পরীর ঘুম ভাঙ্গার পর সেজান আর তুর্যকে দেখতে পায়। তুর্য বসে বসে ঝিমুচ্ছে আর সেজান ওর কোলে ঘুমাচ্ছে। দেখে মনে হচ্ছে সারা রাত ঘুমায়নি। নাহিদা বেগম ওয়াশরুম থেকে এসে বলেন, ঘুম ভেঙেছে তোর? দাঁড়া, আমি ডাক্তারকে ডাকি। মা, কিছু বলবি? রাতে তোমরা কেউ হাসপাতালে ছিলে? হ্যাঁ, আমি, তুর্য আর সেজান। সেজানকে কেন রেখেছিলে? এতটুকু একটা বাচ্চা, এভাবে কোলে ঘুম হয়? আমার কি দোষ? সেজান এখান থেকে যেতে নারাজ বলেই তো রাখতে হয়েছে। অর্ধেক রাত পর্যন্ত জেগেছিল, কোনো দুষ্টুমি করেনি। তুমি ওকে তুলে আগে খাওয়াও। ডাক্তার এসে পরীকে দেখে গেছে, আর নার্স এসে পরীকে খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছে। নাহিদা বেগম তুর্যকে একবার ডাকতেই ঘুম থেকে উঠে যায়। চোখ মেলে আগে পরীকে দেখে, তারপর মুচকি হেসে বলে, কেমন আছো এখন? ভালো। নাহিদা বেগম বলেন, তুর্য, বাসায় যাও তুমি সেজানকে নিয়ে। সারা রাত তো ঘুমাওনি। আমি এখন আর বাসায় যাব না আন্টি, আপনি সেজানকে নিয়ে যান। আমি এখান থেকে সোজা অফিসে যাব দুপুরে। দুপুরে তরি কলেজ থেকে আসলে হাসপাতালে পাঠিয়ে দিন। না, তুমি তাহলে গিয়ে কিছুক্ষণ ঘুমাও বাসায়। সমস্যা নেই আন্টি, আপনি যান। অগত্যা ঘুমন্ত সেজানকে নিয়ে তিনি বাড়িতে চলে যান। তুর্য ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে পরীর সামনে একটা চেয়ার টেনে বসে। পরী নির্বাক দৃষ্টিতে দেখছে। কাপা কাপা হাতে পরীর হাতটা ধরে তুর্য। পরী বাধা দেয় না। পরীর এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে হাতটা দেখতে থাকে, চোখ নিচের দিকে। যখন চোখ তুলে পরীর দিকে তাকায় তখন তুরোর চোখে পানি স্পষ্ট। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে তুরোর ঠোঁটে হাসি। তুর্য বলল, জানো পরী, যখন তুমি ব্যথায় কাঁদছিলে তখন আমার পায়ের নিচে মাটি ছিল না। আমার এক মুহূর্তের জন্য মনে হয়েছিল তুমি আমায় ছেড়ে চলে যাবে। কিন্তু যখন ডাক্তার বলল টেনশনের কোনো কিছু নেই তখন একটু শান্তি লাগছিল। তবুও যতবার তোমার কান্নার দৃশ্য চোখে ভাসে ততবার বুকের ভেতর কষ্ট অনুভূত হয়। পরী তখনও চুপ। তুর্য আবার বলে, আমি জানি না কেন তোমায় এত ভালোবাসি। আমি জানি না কখনো তুমি আমায় ভালোবাসবে নাকি, কিন্তু বিশ্বাস করো, তোমার প্রতি আমার ভালোবাসা সীমাহীন। কথাগুলো বলার সময় তুরোর গলা ধরে আসছিল। চোখ থেকে পানিগুলো যে কোনো মুহূর্তে ঝরে পড়বে। পানিগুলো আড়াল করার জন্যই তুর্য উঠে দাঁড়ায় চলে যাওয়ার জন্য। তখনই পেছনে থেকে তুরোর হাত টেনে ধরে পড়ি। চলবে।